প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গতকাল শুক্রবার নিউ ইয়র্ক সময় ফার্স্ট আওয়ারে সকালের দিকে অধ্যাপক ইউনূসের নির্ধারিত ভাষণ দেবার দিনক্ষণ ঠিক করা ছিল, আর তার আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল পুরো নিউ ইয়র্কে তথা যুক্তরাষ্ট্রে, যেহেতু বাংলাদেশিরা এখন পুরো যুক্তরাষ্ট্রেই ছড়িয়ে ছিটিয়ে আছেন। দেশে তো বটেই, সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা যে সেখানে কি হয়, কারণ আওয়ামী বাকশালীরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। অধ্যাপক ইউনূসের ভাষণ বা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করা ইত্যাদি তার ট্রিপটিকে তারা ব্যাহত করবার চেষ্টা করছিল নানাভাবে। এহেন গুন্ডামি বাদ নেই যা তারা করেনি। সেই জিএফকে থেকে শুরু করে যেখানে সফর সঙ্গীদের উপর, আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ, তাসনিম জারাকে অশ্লীল গালাগালি করা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলা করবার চেষ্টা করা, তো এইসব গুন্ডামি তারা করেছে প্রথম দিনই। তারপরেও কিন্তু তারা শান্তিতে থাকেনি বা থাকতে দেয়নি তাদেরকে। নিউ ইয়র্কে নানাভাবে চেষ্টা করেছে অধ্যাপক ইউনূসের সফর সঙ্গীদের এবং অধ্যাপক ইউনূসকে হেনস্থা করবার জন্য, যদিও তাদের কোনো চেষ্টাই সফল হয়নি। তারা নানা রকম অসুবিধায় পড়ে গিয়েছে এখন, কারণ পরে দেখা গিয়েছে যেখানে আখতার হোসেন ছিলেন তার হোটেলেও আক্রমণ করবার চেষ্টা করেছিল এই আওয়ামী সন্ত্রাসীরা। এটিও ভুলে গিয়েছে যে জায়গাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিউ ইয়র্ক শহর, কোনো রকমের গুন্ডামি সেখানে জায়গা নেই। সেটা আওয়ামী গুন্ডামি হলেও দেশে সম্ভব ছিল গুন্ডামি করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে তুলে নেওয়া, মানুষকে নির্বাক রেখে দেওয়া 15-16 বছর, শ্বাস ফেলতে না দেওয়া, এগুলো দেশে সম্ভব ছিল, কিন্তু সেখানে সম্ভব না সেগুলো। বাট তারপরও তারা গুন্ডামি, তাদের স্বভাব সুলভ যে আওয়ামী গুন্ডামি, সেই গুন্ডামি বহাল রাখবার চেষ্টা করেছিল, বাট লাভ হয়নি। তো গতকাল ইন্টারেস্টিংলি যে বিষয়গুলো ঘটল জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিউ ইয়র্কে, সেখানে আগে থেকেই দুই দলই, বিএনপি এবং আওয়ামী লীগ, স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিল, কারণ তারা জাতিসংঘের সামনে অবস্থান করবে এই মর্মে অনুমতি নিয়ে রেখেছিল। আর প্রশাসন তাদেরকে 47 স্ট্রিটের আশেপাশে, 47 এভিনিউর আশেপাশে একত্রিত হওয়ার কথা বলেছিল বা অনুমতি দিয়েছিল। তো তারা, দেখা গিয়েছে যে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী নির্ধারিত সময়ের আগেই এসে পুরো জায়গা দখল করে ফেলেছে। ব্যানার ফেস্টুন নিয়ে তারা আশেপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এসে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এসে জায়গাটি দখল করে নিয়েছে। তো আওয়ামীদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর তারা সংখ্যায় তাদের তুলনায়, বিএনপির তুলনায় অনেক কম ছিল। তো সেখানে শুধু বিএনপি কর্মীরাই ছিল এরকম না, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপিরও নেতাকর্মীরা সেখানে ছিলেন। সো সঙ্গত কারণেই তাদের দলটি বেশ ভারী হয়েছিল। তারা যথেষ্ট শক্তি সঞ্চয় করে কনফিডেন্টলি সেখানে দাঁড়িয়েছিলেন, কারণ তারা আসলে গুন্ডামি করতে যাননি, তারা গিয়েছিলেন গুন্ডামি ঠেকাতে। সো তাদের মনোবল বেশি ছিল সঙ্গত কারণেই। তো ইন্টারেস্টিংলি যা ঘটেছে, যেহেতু বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামের কর্মীরা সেই জায়গাটি আগে থেকেই দখল করে নিয়েছিল, পরবর্তীতে অল্প কিছু আওয়ামী লীগ কর্মী সেখানে হাজির হন। হাজির হয়ে তারা বাকবিতণ্ডায় জড়িত হন বিএনপি কর্মীদের সঙ্গে, এবং তারা তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেন আওয়ামীদের জন্য। তো তারা রাজি হননি, এক কথা দু কথায় হাতাহাতি হয়েছে, এবং এক পর্যায়ে একজন আওয়ামী কর্মী রাসেল বেধড়ক মার খেয়েছেন বিএনপি কর্মীর হাতে। শুধু মার খেয়েছেন বললে ভুল হবে, ডাস্টবিনের ঢাকনা দিয়ে তাকে পিটানো হয়েছে, আর তাতে করে দাঁত মুখ তার ভেঙে গেছে, এবং পুলিশ তাকে পরবর্তীতে উদ্ধার করে নিয়ে গেছে, হসপিটালাইজ করা হয়েছে, তার ওয়াইফের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, নিউজ পেপারে এমনটি রিপোর্ট করছে। আর এই কানেকশনে একজন বিএনপি কর্মী গ্রেপ্তার হয়েছে, যেহেতু তিনি তার উপর অ্যাসল্ট করেছেন। তো এখন কথা হলো, এই অ্যাসল্টের শিকার আওয়ামী কর্মীকে হতে হলো কেন? বিএনপি কর্মীর অ্যাসল্টই ছিল ডিফেন্সিভ, আর আওয়ামী কর্মীরা যা করছিলেন, আওয়ামী নেতাকর্মীরা, সেটি ছিল আগাগোড়াই অফেন্সিভ। তাই যখন কেউ আপনাকে আঘাত করবে, আপনি তো প্রত্যাঘাত করবেন, আঘাতের বিপরীতে প্রত্যাঘাত আসবে, এটি মানুষের আত্মরক্ষার অধিকার। সো তাই বিএনপি কর্মীর হাতে রাসেল পিটুনি খেয়েছে, যদিও আপাত দৃষ্টিতে বিষয়টি অমানবিক এবং দুঃখজনক। তার দাঁত মুখ ভেঙে গেছে, দুটো দাঁত বোধহয় শহীদ হয়েছে, দন্ত মোবারক শহীদ হয়েছে তার দুটো। তো এই বিষয়টি আমরা সমর্থন করি না, কিন্তু না করলেও এটি অনিবার্য ছিল, হতেই হবে। কারণ আপনি গুন্ডামি করবেন, কারো উপর আপনার গুন্ডামি ফলাবেন, আপনাকে লোক এমনি ছেড়ে দিবে, তা তো হবে না। বাংলাদেশের মান সম্মান ধুলায় লুটিয়ে দিয়ে গত 3 দিন 4 দিন ধরে আওয়ামীরাই করছে, পুরো নিউ ইয়র্ক শহরকে তটস্থ করে রেখেছে। অন্য কমিউনিটির মানুষের মধ্যেও খোঁজখবর ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশি লোকেরা কি করছে এখানে। এগুলো তো নানা মাধ্যমে আমরা এগুলো জানতে পারি যে এগুলো ঘটছে সেখানে।
এবং বাংলাদেশি কমিউনিটির সাধারণ যারা আছেন, নন পলিটিক্যাল, যারা কোনো রকম রাজনীতির ধার ধারেন না, তারা অস্বস্তিতে আছেন। কারণ তারা যেখানে কাজ করেন, তারা যেখানে পড়াশোনা করেন, তারা যেখানে বিজনেস করেন, তাদেরও তো বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়, লোকের সঙ্গে মিশতে হয়, নানা রকম ইন্টারাকশনসে আসতে হয়। তো যেখানেই তারা ইন্টারাকশনসে যাচ্ছেন লোকের সঙ্গে, তারা জানতে চাইছে যে কী হচ্ছে তোমাদের কমিউনিটিতে। তো তাদের কাছে কোনো জবাব থাকছে না বলবার জন্যে। আগেও আমরা দেখেছি প্রিয় দর্শক, বছরের পর বছর দেখেছি। আমি বিশেষভাবে বিষয়টি আমি ফলো করেছি, কারণ আমি আগে যুক্তরাষ্ট্রে থাকতাম। তো আমি দু একবার প্রত্যক্ষদর্শী হয়েছি, আগেও হয়েছে। বছরের পর বছর যখন হাসিনা বা খালেদা পালাক্রমে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং বিশেষভাবে জাতিসংঘ সদর দপ্তরে যখন তারা গিয়েছেন, তখন প্রতিপক্ষ তাদের ডিফেম করবার জন্যে বিএনপি সরকারটি যে ঠিক নেই, ফেসিবাদ কায়েম করছে, আওয়ামী লীগ সরকারটি যে ঠিক নেই, গুন্ডামি করছে, জনগণের উপর নির্যাতন করছে, এই বিষয়গুলো প্রতিপক্ষের উপর তারা ব্যানার ফেস্টুনে সীমাবদ্ধ রেখেছিল। মিছিল করেছে, ব্যানার ফেস্টুনে লেখা ছিল, কিন্তু কেউ কাউকে আঘাত করেছে, যা গত কয়েকদিন ধরে হচ্ছে, আওয়ামীরা যেভাবে করছে এরকমটি কখনই হয়নি। ফলে এইবার অন্যরকম একটি মাত্রা পেয়েছে এই আওয়ামী গুন্ডামি। মেইন স্ট্রিমের অন্যান্য লোকগুলো জেনে যাচ্ছে যে কারা এরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি? যে আওয়ামী লীগ পতিত সরকার, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ফলে হাসিনার মান সম্মান আরও বাড়ছে দেশে বিদেশে, আওয়ামী লীগের মান সম্মান আরও বাড়ছে, এবং দুঃখজনকভাবে একই সঙ্গে আমাদের বাংলাদেশের মান সম্মান নষ্ট হচ্ছে। এটি সত্যি কথা। তো এখন কথা হলো, আমরা দেখলাম যে নিউ ইয়র্কে হাসিনা টেলিফোনে যুক্ত হয়ে ঘরোয়া পরিবেশে তার গুন্ডারা, তার আওয়ামী বাকশালীরা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সদস্যরা নিউ ইয়র্কে ঘরে ঘরে তারা কয়েকটি মিটিং করেছিল, ঘরোয়া মিটিং। এবং সেই মিটিংয়ে হাসিনা যুক্ত হয়েছিলেন টেলিফোনে, এবং যুক্ত হয়ে কর্মীদের উৎসাহ দিচ্ছিলেন যে এই ইউরোপ সরকারের কোনো যে সফর সঙ্গীদের কেউ যাতে অক্ষত ফিরে যেতে না পারে বাংলাদেশে, এরকম নির্দেশনা তিনি দিচ্ছিলেন। আর এই আওয়ামী ব্রেনলেস স্টিপিডগুলো, এই মরণগুলো তার সেই কথায় বিশ্বাস করেছে। তারা বুঝতে পারেনি এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। এই যে একজনের দন্ত মোবারক শহীদ হলো, আরেকজনের হয়তো হাত পা ভাঙবে, তো এইসবই চলবে। এর চেয়ে ভালো কিছু হবে না, ভালো ফল তারা পাবে না এর চেয়ে বেশি। কারণ সবাই একত্রিত হয়ে এখন এমনকি সাধারণ জনগণ যারা কোনো পার্টির সমর্থন করেন না, নন পলিটিক্যাল পিপল, তারাও এখন বিএনপি, এনসিপি এবং জামায়াতের সঙ্গে মিলিত হয়ে আওয়ামী বাকশালীদের ধাওয়া করবে। কারণ দেশের মান সম্মানের প্রশ্ন, তাদের অস্তিত্বের প্রশ্ন প্রবাসে যুক্তরাষ্ট্রে। তাই তারা ছেড়ে দেবে না এই আওয়ামী গুন্ডামি। যুক্তরাষ্ট্রে বসবাসরত সাধারণ বাংলাদেশিরা বেশি দিন মেনে নেবে না, নিতে পারে না, এরকমটি চলতে পারে না। তাই সুদে আসলে তাদের এইসবের জবাব দিতে হবে, দিতেই হবে তারা যা করছে। তো এখন কথা হলো যে এই যে হাসিনা উস্কানি দিচ্ছেন, হাসিনার উস্কানিতে লাভ হলো কি? এই যে একজনের দাঁত মুখ ভাঙলো, এবং এরকম দিতেই থাকলে আরেকজনের হাত পা ভাঙবে, আরেকজন শহীদ হয়ে যাবেন, এইসবই তো হবেন। এর আগে আমরা দেখেছি হাসিনা পালিয়ে যাবার আগে 3 দিন 4 দিন আগের থেকে হাসিনা খুদে মেসেজ পাঠাচ্ছিলেন আত্মীয় স্বজনকে যে দেশ ছেড়ে দাও, ঠিক লাগছে না অনেক কিছুই। নেতা কর্মীদের কিছুই জানতে দেননি হাসিনা। নেতা কর্মীরা মাঠে থাকুক, প্রতিপক্ষের সঙ্গে মারামারি করুক, খুন হয়ে যাক, খুন করে ফেলুক, হাসিনার কিচ্ছু আসে যায়নি। কারণ হাসিনা আগে করেই ছিলেন স্বার্থপর একজন মানুষ, তাই হাসিনার কিচ্ছু আসে যায়নি। হাসিনা আত্মীয় স্বজনকে ভাগিয়ে দিয়েছেন খুদে মেসেজ দিয়ে। সব নিউজ পেপারে এসব তথ্য এসেছে। আওয়ামী বাকশালীরা যদি না দেখে, না জানে, আমাদের কিছু করবেন নেই। পক্ষান্তরে লাখো কোটি নেতা কর্মীকে অরক্ষিত রেখে, বিপদে রেখে হাসিনা 5 তারিখে পালিয়ে গেলেন, এবং পালিয়ে গিয়ে কাউকে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না, নিজের স্বস্তিতে নেই। কোথায় নিজের কৃত অপকর্মের জন্য অনুশোচনা করবেন, তওবা করবেন, এটা না করে উস্কানি দিচ্ছেন। ক্রমাগত তার উস্কানির পরিমাণ বেড়েই যাচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে ওখানকার মোদি গভর্নমেন্ট। এখন তো হাসিনাকে অফিস করে দিয়েছে দিল্লিতে, হাসিনা অফিস করছেন বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম চালাবার জন্যে। সেই অফিস থেকে সিদ্ধান্ত হচ্ছে, নানা রকম কলকাঠি নাড়া হচ্ছে সেই অফিস থেকে, এবং ভারতীয় রয়ের কর্মকর্তারা সাহায্য করছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, নানা রকম এগুলো হচ্ছে। তো হাসিনা যত এই কাজগুলো করছেন, ততই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং নিউ ইয়র্কের সর্বশেষ যেটি আমরা দেখলাম, তাই হাসিনার প্রতিটি উস্কানিমূলক কর্মকাণ্ড যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে, ঠিক তেমনিভাবে আওয়ামী নেতাকর্মীদের বিপদে ফেলা হচ্ছে। আওয়ামী নেতাকর্মীরা এখন গণপিটুনির শিকার হবেন। তারা কেউ কেউ বলবার চেষ্টা করছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আওয়ামী লীগের মিছিলে দোকান থেকে লোকেরা যুক্ত হচ্ছে, একদম বাজে কথা। কিছু অসভ্য কন্টেন্ট ক্রিয়েটার এই মিথ্যা বয়ান তৈরি করছে, এটি বোঝাবার জন্য যে আওয়ামী লীগের মিছিল
শক্তি সঞ্চয় করছে। মোটেই বিষয়টি এরকম না। চোরাগুপ্তা হুয়াক্কা হুয়া দিয়ে তারা আবার পালিয়ে যাচ্ছে, এটিকে কোনো মিছিল বলে না। আর দোকান থেকে কেউ সেখানে অংশগ্রহণ করবে না, করবে পিটাবার জন্যে। অদূর ভবিষ্যতে আমরা দেখব দোকানে দোকানে গজারের লাঠি। নির্বাচন এই 5 আগস্ট পূর্ববর্তী সময় আমরা দেখেছি, আমার ছাত্রছাত্রীদের হাতে আমি গজারের লাঠি দেখেছি। হাসিনার ট্যাঙ্ক কামান মোকাবেলা করবার জন্য গজারের লাঠি নিয়ে ছাত্রছাত্রীরা মাঠে ছিল। তো সুন আমরা দেখব দোকানে দোকানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবার কাছে গজারের লাঠি। কেন? আওয়ামী বাকশালীরা মাঠে নামবে আর তাদেরকে উপকাত করা হবে, তাদের দন্ত মোবারক, হস্ত মোবারক, পদ মোবারক শহীদ করা হবে। এই হবে আসলে ফলাফল। ফলে যেসব আওয়ামী বাকশালী ভাই বোনেরা মানসিকভাবে এখনো হাসিনার প্রতি দুর্বল, জানি এটা একটি মানসিক অসুস্থতা, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। যদি আপনার এই ডিসঅর্ডার হাসিনার এত অপকর্মের পরেও না যায়, এখনো আপনার হাসিনার জন্য মন কাঁদে, তাহলে অনতিবিলম্বে আপনি মনোবিজ্ঞানী শরণাপন্ন হবেন। চিকিৎসা মনোবিজ্ঞানী হলে আরও বেশি ভালো হয়। সাধারণ মনোবিজ্ঞানীতে কাজ হবে না, কাউন্সেলিং নেবেন। কারণ আপনাদের ভবিষ্যৎ হাসিনা অন্ধকার করে তুলছে। যতই হাসিনার উস্কানির মুখে আপনারা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, তত নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তাই আপনাদের আন্তরিকভাবে পরামর্শ দিচ্ছি, দয়া করে হাসিনার উস্কানিতে পা দেবেন না। নিজেদের জীবনযাপন করুন। যদি অপকর্ম করে থাকেন গত 15-16 বছরে, তওবা করুন। তওবা করে সমাজের কাছে, মেইন স্ট্রিমের কাছে ফিরে আসুন। হাসিনাকে ভুলে যান। হাসিনা আপনাদের জন্য অতীত, এবং হাসিনা আপনাদের জন্য শুভ শক্তি না, কখনোই না। এটি করলে ভালো হবে। তো এই ছিল হাসিনা বিষয়ক কথাবার্তা। আরেকটি বিষয়ে কথা বলতে হচ্ছে এই এপিসোডে, সেটি হলো আমরা বরাবরই দেখেছি জাতিসংঘের সাধারণ পরিষদের যে মিটিংগুলো হয়, সেখানে সরকার প্রধানের সঙ্গে সরকারের কর্তা ব্যক্তিরা থাকেন। এবার অধ্যাপক ইউনূস একটি নজির স্থাপন করলেন, একটি নতুন রেকর্ড করলেন। সেখানে উপদেষ্টাদের পরিবর্তে, সরকারের কর্মকর্তাদের পরিবর্তে সেখানে উপস্থিত থাকলেন রাজনৈতিক নেতারা। আমরা ছবিতে সামনের সারিতে বসতে দেখলাম অধ্যাপক ইউনূসের পাশে রাজনৈতিক নেতৃবৃন্দকে। তো এটি একটি নতুন নজির স্থাপন করা হলো। রেকর্ড বলবো আমি, বাংলাদেশে কখনো আগে এমনটি ঘটেনি, কোনো অধিবেশনে এমনটি আমরা দেখিনি যে বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার প্রধানের সঙ্গে বসে আছে। সো অনেকে অনেক রকমের কথা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আখতার হোসাইন, তাসনিম, যারা এরা গিয়েছেন অধ্যাপক ইউনূসের বডিগার্ড হিসেবে, অনেকে অনেকভাবে বিষয়টি চিত্রায়িত করার চেষ্টা করেছেন। তো আমি বিষয়টিকে পজিটিভলি দেখছি। আসলে আমি দেখছি বিরোধী দলে যারা ছিলেন বা আছেন তারা অবশ্যই সরকারের বিরোধী, তারা সরকারের পক্ষের কোনো শক্তি না। তাই তারা সেখানে স্থান পেয়েছেন জাতিসংঘের একটি চমৎকার অ্যাটমসফিয়ারে, সাধারণ পরিষদের সভায় অংশগ্রহণ করেছেন, যেখানে তাদের দেশের সরকার প্রধান ভাষণ দিয়েছেন এবং যেই ভাষণটি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে দেশে বিদেশে। এটি একটি চমৎকার অনুভূতি তাদের জন্য আমি মনে করি, এবং চমৎকার একটি ফিলিংস নিয়ে তারা দেশে ফিরবেন। আমি ব্যক্তিগতভাবে আইডিয়াটি খুব পছন্দ হয়েছে আমার। উপদেষ্টা কর্মকর্তাদের সেখানে তেমন কিছু করবার নেই আমি মনে করি। রাজনৈতিক নেতৃবৃন্দ ভবিষ্যতে তারাই দেশ চালাবেন, তারা ক্ষমতায় আসবেন। সো তারা আগাম একটি ধারণা নিয়ে নিলেন, প্রিকনসেপ্ট তাদের হয়ে গেল যে সাধারণ পরিষদে কীভাবে অ্যাটেন্ড করতে হয়, সেখানে কি হয়, সেখানকার প্রোটোকল কী, ফর্মালিটিসগুলো কী, এই সব কিছু তারা একটা ভালো নলেজ দিলেন সব বিষয়ে, এবং চমৎকার একটি অভিজ্ঞতা হলো তাদের জন্য। এবং এই যে একটি অনন্য নজির স্থাপন করলেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানাবো। তিনি চমৎকার একটি কাজ করেছেন, নর্ম ভেঙে তিনি এক্সট্রাঅর্ডিনারি কিছু করেছেন। যদিও এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু করবার জন্যই তিনি সুপরিচিত, প্রথাগত সব কিছুর বাইরে তিনি কাজ করেন এবং চিন্তা করেন, যার অনেক কিছু হয়তো আমরা ধরতে পারি না। তো তিনি তেমন আরেকটি প্রথার বাইরে গিয়ে নজির স্থাপন করলেন, এবং বিষয়টি চমৎকার হয়েছে আমি মনে করি, চমৎকার একটি উদাহরণ হয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক, এই এপিসোড এই পর্যন্তই।